मैडम मेरा हम लोग लास्ट क्लास में कितना दूर तक हुआ था? ফিজিক্যাল ইয়ার তারপরে ফিল্ড স্ট্যাটাস হয়েছিল এক্সেল না? স্ট্যাটাস। চার্ট অ্যাকাউন্টস হয়নি তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চার্ট অ্যাকাউন্টস কি হয়েছিল? স্যার একটা না বলছি চার্ট অ্যাকাউন্টস কি, চার্ট অ্যাকাউন্টস তো হয়নি তো? না 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 হয়নি। স্যার এই একটা কোয়েরি ছিল, যখন আপনি বলে না ডেফিনেশন যখন দেখবেন, হুম। ডেফিনেশন কি কমপ্লিট হয়, তো এখানে কি করে দিতে হবে? ওই এক্সপি আরও দিয়ে ঢুকে যাবেন। দাঁড়ান এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি। হ্যাঁ দুটো রাস্তা আছে, দু রকম রাস্তা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। স্যার ওইটা মানে কমপ্লিট সার্চ করবো যে উপরে স্ল্যাশ এন্ড ও এক্স ওইটা ভিত্তিক দিয়েও যেতে পারেন, ওটাতেও যেতে পারেন, ওটাতেও যেতে পারেন, ওটাতে ওইটা কি করে? ওটাতেও যেতে পারেন, এটাতেও যেতে, যে দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি। হ্যাঁ এটা অ্যাকসেপ্ট হচ্ছে না ওই কি, একবার করে দিন। এটা এখনো শো করছে না। এবার আসবে। এই দেখুন এটা হচ্ছে আপনার OX15 তো, ঠিক হ্যাঁ আছে। এইটা সার্চ করতে পেরেছি। এটা নিউ এন্ট্রি করলেন তো, এখানে আপনি F1 করবেন, F1 ঠিক আছে। দুটো জিনিস শিখিয়ে দিচ্ছি আপনাকে আমি। ধরুন এই যে ফিল্ডগুলো দেখছেন আপনি, যেগুলো ফিল আপ করতে হবে, এবার কোনো ফিল্ড আপনি তো নিজে বুঝতে পারছেন না যে কী ফিল আপ করবেন, সেই ফিল্ড জাস্ট ওই ফিল্ডের ওপর কার্সার দেখে F1 করবেন। F1 যদি ফিল্ডে সেই ধরনের আলটিমেটলি ডেসক্রিপশন থাকে, তো আপনাকে মেশিন প্রোভাইড করে দেবে। আচ্ছা আচ্ছা, যে হোম পেজ আগে সব থেকে প্রথম দিন দেখিয়েছিলেন আপনি, ওই নোটবুকের প্রথম টপিকসে যা ছিল, ওইটায় ক্লিক করলে পুরো ডেফিনেশন আসতো। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, দুটো রাস্তায় দেখিয়ে দিচ্ছে। আমি এটা খুলে দিই আগে। হ্যাঁ আপনি ওই সি ড্রাইভটাকে কিছু ক্লিয়ার করেছিলেন? আচ্ছা সেইটা একটু এখান থেকে কিন্তু একটাই নিয়েছি এখনই, কিন্তু সেইটা একটু ক্লিয়ার করা ছিল। কারণ সি ড্রাইভে আমার মনে হচ্ছে আরেকটু ক্লিয়ার করতে হবে, কারণ হচ্ছে যে বড্ড স্লো হয়ে যাচ্ছে মেশিন। আপনার হতে দরকার পারে। থাকে, দরকার থাকে আপনি কিছু ড্রাইভ ডেটাকে নিয়ে আপনি এই ড্রাইভে নিয়ে চলে আসবেন, ঠিক আছে। আচ্ছা এখন যদি আপনি পেন ড্রাইভ জোগাড় করতে না পারেন, ঠিক আছে, হুম হুম আপনি একটা যে কোনো টেম্পোরারি ফোল্ডার বানিয়ে নেবেন, টেম্প বলে কিছু ফোল্ডার করে, তো ওখানকার ডেটাকে হুম আপনি নিয়ে চলে আসবেন এখানে, ঠিক আছে। ঠিক আছে। হুম কারণ সিকে ক্লিয়ার না করলে আপনার এ হবে না, ফার্স্ট হবে না। এক একদম ফাস্ট হচ্ছে না। সিটা একবার দেখান তো কী অবস্থা হয়েছে। আচ্ছা এটাকে দেখে নিন, এই যে হুম এই দেখুন এখানে কোম্পানি আইডি, কোম্পানি আছে। এই কোম্পানি ডাবল ব্লু কালারের যখন লেখা আসবে, তো আপনি ডবল ক্লিক করবেন হ্যাঁ ব্লু কালারে। কোম্পানি আইডিতে ক্লিক করবো না কোম্পানি কোম্পানি, কোম্পানি আইডিটা হচ্ছে আপনার কোম্পানি কোডের যে আইডি, আর আপনি কোম্পানির মধ্যে ডেফিনেশনটা পেয়ে যাবেন। এই দেখুন ডেফিনেশন এসে গেল, আচ্ছা ঠিক আছে। হুম 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 এটা তো এটা কোম্পানি গেল, এরমভাবে দেখলাম, ঠিক আছে। এবার দেখুন যেটা আপনি ওই যে চাইছিলেন এ করার জন্য, মানে হোম পেজ থেকে দেখার জন্য। হুম
আপনি এটাকে একটু মিনিমাইজ করে সি ড্রাইভটা দেখান তো আমাকে একবার। এখানে যদি R25 করে দিতে পারেন মেশিনটা আরও ফাস্ট হয়ে যায়। R25 করার জায়গা তো আছে আপনার, জায়গা আছে কি না? 25 করলে এখানে অবশ্য একটু জাম হয়ে যাবে। 38 আছে। আমি ট্রাই করছি স্যার, আরেকটু পেন ড্রাইভ নিয়ে যদি 25 একটা যদি আমরা 32 GB পেন ড্রাইভ কিনেন না, যতটা ভাবে সরিয়ে দেবেন এখান থেকে একদম পুরো, ঠিক আছে। তাহলে মেশিনটা ফাস্ট, অনেক ফাস্ট হয়ে যাবে, মেশিনটা সেফ হয়ে যায়। দেখুন এইখানে আপনার ছিল এন্টারপ্রাইজ স্ট্রাকচার, এই যে ডেফিনেশন, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ডিফাইন কোম্পানি, এইগুলো দেখবার জন্য এখানে আপনার না, এখানে এ করতে হয়। এখান থেকে আপনি এখানে গিয়ে জাস্ট এই নোটবুকটা যেটা আছে এইখানে আপনি ক্লিক করলেন, এটা ক্লোজ করে দিন, ডিফাইন কোম্পানি চলে যাবে। ঠিক আছে। ঠিক আছে। এবার ম্যাডাম আমি একটুখানি জিনিস এবার থেকে পড়ানো স্টাইলটা একটু চেঞ্জ করেছি, কারণ রিসেন্টলি আপনাকে বলেছিলাম যে আমার যে স্টুডেন্ট জব পেয়েছিল, ঠিক আছে? তো তারপর থেকে আমি সত্যি লাস্ট উইক থেকে একটু ডিফারেন্স, আমি প্রত্যেকটা ক্লাসে না একটু প্রিভিয়াস জিনিস যা যা হচ্ছে রিভিশন করিনি, সো দ্যাট কী আছে না, মানে ইন্টারভিউ পারপাসে প্রত্যেক একটা জায়গাতে লাইভ থাকবে, ঠিক আছে? আমি দেখেছি যখন কোর্স শেষ হয়, স্টুডেন্টকে যখন বলা হয় যে এরকম জায়গায় কোনো জায়গা আছে তুমি যাবে, সে বলে স্যার আমার তো রেডি নেই। কী করে রেডি থাকবে? সে তো প্রথম থেকে সেগুলো ব্যাকআপ নেয়নি, আবার নতুন করে নিতে হবে, ঠিক আছে? তো সেই সব কারণে যেমন আজকে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ কোম্পানি অ্যান্ড কোম্পানি কোড, কী বলবেন? কোম্পানি কোড কাকে বলে? Company is a group, গ্রুপটা কি? group of company code. নো, গ্রুপ অফ অর্গানাইজেশন, নট কোম্পানি কোড। কোম্পানি ইজ এ গ্রুপ অফ অর্গানাইজেশনস, Group of organization. কারণ কোম্পানি ইজ এ গ্রুপ অফ কোম্পানি কোড, ডেফিনেটলি, একদম ডেফিনেটলি আপনি যেটা বলেছেন। বাট আমরা অ্যান্সারটা কি দেবো? অ্যান্সারটা কিন্তু জাস্ট প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে দেবো, ঠিক আছে? সো দ্যাট সে যেন রিভার্স কোশ্চেন আমাকে করে হোয়াট ইজ কোম্পানি কোড, ওকে? তো গ্রুপ অফ অর্গানাইজেশনস, তখন ও জিজ্ঞেস করবে হোয়াট টাইপ অফ অর্গানাইজেশনস, তখন কি বলতে হবে? কোম্পানিজ বিজনেস ইজ, different type of business is companies organizations which we are mentioning here, or we are defining here as a company code, and all types of financial and others business transactions are recorded in company code, and all kinds of financial reporting as external reporting we can get from company code. So natural question চলে আসবে, what is the actual function of company? কোম্পানির ফাংশনটা কি? কোম্পানির ফাংশন হচ্ছে তার যে বিজনেস আছে, তার যে অ্যাক্টিভিটিস, যেখানে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস যেখানে বিজনেস থেকে হচ্ছে, সেই টোটাল বিজনেসের যে রেজাল্টটা সেইটা নিয়ে সেটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করে। দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইজ নট প্রফিট অ্যান্ড লস অর ব্যালেন্স শিট, অলওয়েজ কিপ ইট মাইন্ড, ইট ইজ এ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। পৃথিবীর কেউ দেখতে পায়নি আজ অব্দি এই স্টেটমেন্ট, এক্সেপ্ট কোম্পানিজ ডাইরেক্টর লেভেল, ঠিক আছে? ক্লিয়ার? বিজনেস এরিয়া, হোয়াট ইজ বিজনেস এরিয়া? Business area হচ্ছে branch of company code. নো, কারণ ব্রাঞ্চ অফ যদি কোম্পানি কোড বলেন তাহলে আমার বিজনেস এরিয়া ইজ রিলেটেড উইথ কোম্পানি কোড,
না, বিজনেস এরিয়া ইজ অলওয়েজ রিলেটেড উইথ ক্লায়েন্ট। Okay. ঠিক আছে, Okay. তো কোম্পানিজ বিজনেস একটা জিনিস বলতে হবে, হোয়েন উই ওয়ান্ট টু সি আওয়ার বিজনেস জিওগ্রাফিক্যালি, then we need to define business area. Okay, business area is the smallest organization unit which provides internal reporting regarding day-to-day business activities as per required period to client or company, whatever may be. Business area is always related with client, never with company code. That's the reason we don't need to assign business area with anyone, either client or company. It is always under client. Okay. Then fiscal year. How many types of fiscal year are there in company code we can use? Basically not 2 times. আপনি ওটা আমার নোটসটা পড়বেন, আমার 4 টাইপস করা আছে। আমি 2 টাইপস বোঝাচ্ছি কেন, বোঝার সুবিধার জন্য। বাট যখন ডেফিনেশনটা দেবেন কাউকে প্রফেশনালি, তখন 4 টাইপস বলবেন। একটা হচ্ছে আপনার ইয়ার ডিপেন্ডেন্ট, ইয়ার ইন্ডিপেন্ডেন্ট, একটা ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার এটা অলওয়েজ ফার্স্ট বলবেন, ক্যালেন্ডার ইয়ার, ইয়ার ডিপেন্ডেন্ট, ইয়ার ইন্ডিপেন্ডেন্ট। নন ক্যালেন্ডার কথাটা ইউজ করবেন না, ইউজ করবেন ইয়ার ইন্ডিপেন্ডেন্ট। 1 মিনিট ধরুন, 1 মিনিট কল আসছে। সন্দীপবাবু আমি সব সিভি পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ দেখেন, হ্যাঁ শিওর, থ্যাংক ইউ। তো এবার হচ্ছে যে ইয়ার ইন্ডিপেন্ডেন্ট কথাটা ইউজ করবেন, কারণ এখানে কি বলুন তো ম্যাডাম, এখানে প্রফেশনাল টার্মসটা খুব জরুরি। ঠিক আছে, দেন শর্ট হ্যান্ড ফিসকাল ইয়ার। ঠিক আছে, এই মেথডটা ঠিক আছে তো ম্যাডাম, যে 1 দিন 2 দিন ক্লাস করি, 3 দিন ক্লাস করি, আমি রিভিশন করিয়ে দিচ্ছি একবার ব্যাক এন্ডে যা যা আছে। আপনার সুবিধা হবে যে আলটিমেটলি আপনি সবসময় ব্রাশ আপ থাকবেন। যদি কোনো জায়গায় পড়া নাও হয়ে থাকে, নট অ্যান ইস্যু, যদি পড়া হয়েও থাকে, যদি বুঝতে না পারেন সেটাও রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, কালকে যে আপনি ওই মেইলটা পাঠিয়েছিলেন না, যে বিগনার্স টপিক, হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু রিভিশন করেছিল। তো এখানেও ফিসকাল ইয়ার বলে তো লেখা আছে 1 করে ক্যালেন্ডার ইয়ার, তারপর 2 করে নন ক্যালেন্ডার ইয়ার, এরকমই মনে হয়। লেখা আছে। তো আমি আপনাকে একটা কথা কি বলেছিলাম, যে এসএপির যখন ডেফিনেশন দেখবেন দ্যাট ইজ ফাইনাল। ঠিক আছে, কোনো বইতে ভুল থাকতে পারে, আমি ভুল বলতে পারি নেট থেকে, বাট ক্যালেন্ডার নন ক্যালেন্ডার কথাটা ইউজ করাটা অ্যাকচুয়ালি প্রফেশনাল নয়। ঠিক আছে, সেই জন্যে ইয়ার ডিপেন্ডেন্ট কখন হয়? ইয়ার ডিপেন্ডেন্ট হয় যখন বেসিক্যালি আপনার নাম্বার অফ পিরিয়ডস ইজ নট ইকুয়াল টু 12, তাই তো? 12 মাসের কম হলে হবে। ঠিক আছে, আর ইয়ার ইন্ডিপেন্ডেন্ট কখন হয়ে যাবে? যখন এটা নর্মালি থেকে যাচ্ছে। আপনি নন ক্যালেন্ডার বলতেই পারেন, বাট নন ক্যালেন্ডার বলে তখন আপনাকে ডেফিনেশনটা কিন্তু পুরো ক্লিয়ার করতে হবে, হুইচ ইজ নট ক্যালেন্ডার। ঠিক আছে, আর ইয়ার ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশনটা আপনি দেখবেন, যেখানে এটা আমার দেওয়া আছে এখানে, যদি ইয়ার ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশন খোলেন, আপনি ইয়ার ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশনে দেখবেন যে পরিষ্কার একটা কথা এখানে বলা আছে। 1 মিনিট আমি বলে দিচ্ছি এখানে। year independent fiscal year, a year independent fiscal year is a fiscal year variant that is applicable for all subsequent years. All fiscal year are year independent unless we check the year dependent uncheck box. একদম ক্লিয়ার কাট বলা আছে যে ইয়ার ইন্ডিপেন্ডেন্টটাই নন ক্যালেন্ডার। বোঝা গেল? আপনি ডেফিনেশনটাকে আরও ক্লিয়ার করে দেবেন যে ইয়ার ইন্ডিপেন্ডেন্ট উই ক্যান, আপনি নন ক্যালেন্ডার বলুন, বাট ইয়ার ইন্ডিপেন্ডেন্ট কথাটাকে ইউজ করবেন। তাহলে কি বুঝবে যে এর মধ্যে একটা প্রফেশনালিজম ব্যাপারটা আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফিল্ড স্ট্যাটাসের ফাংশন কী ছিল ম্যাডাম, কী কাজে লাগে? ফিল্ড স্ট্যাটাস না করলে কি হবে, করলে কি সুবিধা হচ্ছে? ফিল্ড স্ট্যাটাসটা বেসিক্যালি হচ্ছে যখন আমরা জিএল ক্রিয়েট করব। দেখুন আমি সত্যি কথা বলছি কি,
আমি যখন ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট শিখেছিলাম আজ থেকে 7 বছর আগে, আমি নিজেই কিছু বুঝতে পারিনি। হুম, তো আমি তো কিছু করলামই না ওখানে, একটা জিনিসকে কপি করে নিলাম, করে কিছুটা চলে আপনাকে তো তবু আমি খুলে দেখিয়েছিলাম, আমাকে তো তাও দেখানো হয়নি, হুম, তো আমি তো কিছুই জানতাম না। তো ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টটা ঠিক এইরকম টপিকস, এইটা খুব ভালো বুঝতে পারা যায় যখন আপনি জিএল ক্রিয়েট করবেন। বাট জিএল ক্রিয়েট করতে গেলে একটা সাবজেক্ট বুঝে নিন, সেটা হচ্ছে যখন আপনি জিএল ক্রিয়েট করবেন, জিএলগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের হবে, ঠিক আছে? এই জিএলগুলোর টাইপসগুলো বেসিক্যালি কি হচ্ছে, যখনই আপনি এইগুলোকে নেবেন আলটিমেটলি কি হবে, এই জিএলগুলো তখন কি করবে যে এক একটা জিএলের এক এক রকম ক্যাটাগরি থাকবে, কখনো অ্যাসেট, কখনো লাইবিলিটি, কখনো ইনকাম, কখনো এক্সপেন্ডিচার, ঠিক আছে? তো এটা তো হতে পারে না অ্যাসেটেরও যেরকম ক্যাটাগরি থাকবে, ইনকামেরও সেরকম থাকবে, অ্যাসেটও লাইবিলিটি থাকবে। আবার অ্যাসেটের মধ্যে আবার দেখুন লিকুইড অ্যাসেট আছে, আবার ফিক্সড অ্যাসেট আছে, সেটাও তো এক হতে পারে না, ঠিক আছে? আবার ভেন্ডারটা, কাস্টমার যে, সেটাও একটা অ্যাসেট। আবার কাস্টমারও যেটা লিকুইড অ্যাসেট, আবার আমরা ব্যাংকও লিকুইড অ্যাসেট, তাহলে দুটোর মধ্যে তো নিশ্চয়ই একই রকম হতে পারে না। তাহলে এই যে ডিফারেন্সটা, এইটা কোত্থেকে প্রুভ, কোত্থেকে আপনি মেনটেন করবেন, দ্যাট উইল বি মেনটেন বাই এ স্ট্রাকচার। ওই জিএলের যে স্ট্রাকচারটা হবে, সেই স্ট্রাকচারের যে ফিল্ডের ক্যাটাগরি, ওগুলো লেখা আছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপসের মধ্যে, ঠিক আছে? সেই গ্রুপগুলো আলটিমেটলি একসঙ্গে অ্যাকুমুলেট করে আমরা একটা ভেরিয়েন্টের মধ্যে কপি করে রেখে দিই, সো দ্যাট ওই ভেরিয়েন্টটা যখন কোম্পানি করে অ্যাসাইন করা থাকে, আমার যখনই জিএল ক্রিয়েট করার দরকার হবে, যে কোনো ধরনের জিএল এর ক্ষেত্রে আমি যে ক্যাটাগরিটা দরকার সেই ক্যাটাগরিটা কোথা থেকে পিক করে নেব, ঠিক আছে? তার মানে ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কনসিস্ট ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, মানে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ ওর মধ্যে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আলটিমেট ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, কোথায় থাকছে না, আন্ডার ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছি আমরা নেক্সট টপিকস, চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে? হোয়াট ইজ চার্ট অফ অ্যাকাউন্টস? চার্ট অফ অ্যাকাউন্টস, হ্যাঁ বলুন। না 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 না, বেসিক্যালি ওটা আমাদের অন্য এতে ইউজ হয়। এখানে চার্ট অফ অ্যাকাউন্টস বলতে কি বোঝায়? চার্ট অফ অ্যাকাউন্টস ইজ এ বাকেট where we stored GLs. Chart of accounts is a list of GLs. আমরা যখনই যে জিএলই ক্রিয়েট করব, সেই জিএলটা যেখানে গিয়ে স্টোর হবে, দ্যাট ইজ কল্ড চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে? এই চার্ট অফ অ্যাকাউন্টস সিম্পলি একটা বাকেট, ওকে? তো এই চার্ট অফ অ্যাকাউন্টস 3 রকম টাইপসের হয়। দেয়ার আর 3 টাইপস অফ চার্ট অফ অ্যাকাউন্টস। নাম্বার 1, অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। নাম্বার 2, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস। নাম্বার 3, কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস। আমার সব ডেফিনেশন দেওয়া আছে ওখানে। আমাদের যে কাজটা হয় তার মধ্যে ধরুন অ্যারাউন্ড 95-98% কাজই হচ্ছে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস দিয়ে। যদি তাহলে জিজ্ঞেস করে হোয়াট ডু মিন বাই অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস, অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস কি? অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিসের জন্য যে জিএল আমাদের ক্রিয়েট করতে হয়, সেই জিএলগুলো যেখানে গিয়ে স্টোর হয়, দ্যাট ইজ কল্ড অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিসের জন্য যে জিএল ক্রিয়েট করতে হয়, সেই জিএল যেখানে গিয়ে স্টোর হয়, তাকে বলা হয় অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে? এখন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু মিন বাই ডে টু ডে বিজনেস? ডে টু ডে বিজনেস বলতে কি বোঝায়? ডে টু ডে বিজনেস হচ্ছে, ধরুন আপনি রেন্ট পেমেন্ট করবেন, তাহলে আপনাকে রেন্টের জিএল ক্রিয়েট করতে হবে। যখনই রেন্টের জিএলটা ক্রিয়েট করবেন, সেই রেন্টের জিএলটা আলটিমেটলি বাকেটে গিয়ে স্টোর হবে, তাহলে বাকেটটা বেড়ে গেল, তাহলে একটা জিএল ক্রিয়েট হয়ে গেল।
আবার পরে আপনি আবার প্রিন্টিং স্টেশনারি পেমেন্ট করবেন, তাহলে প্রিন্টিং স্টেশনারি জিএল আপনাকে ক্রিয়েট করতে হবে। সেই প্রিন্টিং স্টেশনারি জিএলটা গিয়ে ওই বাকেটে বেড়ে গেল। একটা জিনিস মনে রাখবেন ম্যাডাম, চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে জিএল স্টোর থাকে, এন্ট্রি স্টোর থাকে না। এন্ট্রি অন্য জায়গায় স্টোর হয়, অনলি জিএল। ঠিক আছে, আপনি যে রেন্ট পেমেন্ট করবেন ওই পেমেন্ট এন্ট্রিটা অন্য জায়গায় স্টোর হবে, বাট শুধু জিএলগুলো থাকে চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে। ঠিক আছে, আবার ধরুন ট্রাভেলিং পেমেন্ট করবেন, তাহলে ট্রাভেলিংয়ে জিএল ক্রিয়েট করতে হবে আপনাকে। ক্রিয়েট করলেন, বাকেট বেড়ে গেল, তাহলে এটা ডে টু ডে হিসাবে হয়ে যাচ্ছে। আবার দেখা গেল আপনি হয়তো যে ফার্দার আবার প্রিন্টিং স্টেশনে পেমেন্ট করতে হবে, এক্ষেত্রে এই প্রিন্টিং স্টেশনে কিন্তু আপনাকে আর ক্রিয়েট করতে হবে না, কারণ বাকেটে অলরেডি প্রিন্টিং স্টেশন রয়েছে। তাহলে আপনি ওকে বাকেট থেকে শুধু কল করে নিচ্ছেন, তাহলে বাকেট তো আর বাড়ছে না। আমি কি বোঝাতে পারছি? বুঝতে পারছেন? আপনার এন্ট্রি যত ইচ্ছা স্টোর হোক, যখন নতুন জিএল ক্রিয়েট করতে হবে তখনই সেই জিএলটা যেখানে গিয়ে স্টোর হবে, দ্যাট ইজ কল চার্ট অফ অ্যাকাউন্টস। এর মধ্যে ডে টু ডে বিজনেসের জন্য যেটা হয় সেটা হচ্ছে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, ক্লিয়ার? আমাদের সব কাজটাই অপারেটিং দিয়ে। এবার কোয়েশ্চেন হচ্ছে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস বলতে কী বোঝায়? গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে, ধরুন আজকে আপনার কিছু এক্সপেন্সেস আছে এরকম যেগুলোকে আপনি একসঙ্গে দেখতে চাইছেন কত খরচা হয়েছে একটা পার্টিকুলার পিরিয়ডে। ঠিক আছে, ধরুন 4টে এক্সপেন্সেস: রেন্ট, প্রিন্টিং স্টেশনারি, ইলেকট্রিসিটি এবং স্টাফ ওয়েলফেয়ার। ঠিক আছে, বাট আপনি বলবেন কি আছে, আমি এই চার্টা জিএলগুলোকে ডিসপ্লে জিএলের যে আছে আপনার টিকোড আছে ওইটা দিয়ে 4টে জিএলকে অ্যাসাইন চুজ করবো, করে দেবো, করতে পারেন, নো ইস্যু। বাট এটা তো আপনাকে কতগুলো স্টেপ করতে হচ্ছে, একটা প্রথম ফার্স্ট টিকোড দিতে হচ্ছে, তারপর 4টে জিএলকে আইডেন্টিফাই করতে হচ্ছে, বার করতে হচ্ছে। ঠিক আছে, করে তারপর সেগুলোকে এক্সিকিউট করতে হচ্ছে। ঠিক আছে, বাট গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে একটা চার্ট অফ অ্যাকাউন্টস যেখানে কোনো এন্ট্রি করা যায় না। ভালো করে শুনুন, যেই চার্ট অফ অ্যাকাউন্টসের জিএল দিয়ে কোনো এন্ট্রি হয় না, ওই চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে যে জিএলটা থাকে সেই জিএলটার মাধ্যমে আমরা কোনো রিপোর্টিং ক্রিয়েট করতে পারি। ফার্স্ট বলুন, কোনো রিপোর্টিং আমি ওই গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস একটা নর্মাল যেমন ক্রিয়েট করবো, কীরকমভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়ে দেবো। সেইবার ওর মধ্যে একটা জিএল ক্রিয়েট থাকবে। ঠিক আছে, ওই জিএলটাকে, যে জিএলগুলো অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসের থেকে আপনি রিপোর্ট চাইছেন তার সঙ্গে অ্যাসাইন করে রেখে দেবো। একটা যখন আপনি নর্মাল জিএল ক্রিয়েট করবেন, জিএল ক্রিয়েট করার পর নিচের দিকে একটা অপশন থাকে গ্রুপ জিএল নাম্বার। ঠিক আছে, তাহলে এখন ওই গ্রুপ জিএল এর নাম্বারটা ওখানে অ্যাসাইন করে দেবো। তাহলে যখন প্রিন্টিং স্টেশনারিতে 500 টাকা পেমেন্ট করেন, তাহলে গ্রুপ জিএল এর নাম্বার দিয়ে যদি আপনি দেখতে চান কত হয়েছে, তাহলে ভ্যালু আসবে কত, গ্রুপের ভ্যালু 500। আপনি দেখা গেল স্টাফ ওয়েলফেয়ার দিলেন 200 টাকা, তাহলে স্টাফ ওয়েলফেয়ারের ভ্যালু 200, কিন্তু যখন আপনি গ্রুপ জিএল এর রিপোর্ট দেখতে যাবেন তখন দেখবেন 700 আসছে, কারণ ফর প্রিন্টিং স্টেশনারি 500 আর এটার জন্য 200। আবার যখন ট্রাভেলিং দিচ্ছেন 400 টাকা, তা ট্রাভেলিংয়ে 400, কিন্তু এখানে আসবে 1100, কারণ 3টে 700, 200, 500, 200, 400। ঠিক আছে, তো গ্রুপ জিএল এর মাধ্যমে দেখলে কি হচ্ছে, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের মাধ্যমে, তাহলে একটা জিএল দিয়ে সব যে কটা দরকার আছে সে কটাকে আমি অ্যাসাইন করে রাখছি, রিপোর্টিংটা আমার অনেকটা ইজি হয়ে যাচ্ছে কাজটা। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস বেসিক্যালি গ্রুপ অফ কনসলিডেশন, মানে মাল্টিপল জিএলকে আমি একসঙ্গে জিএল এর মধ্যে থেকে রিপোর্ট বার করে নিচ্ছি ফাইন্যান্স লেভেল থেকে। ঠিক আছে, তো গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে এইখানে। নেক্সট হচ্ছে কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস। কান্ট্রি আচ্ছা, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাসাইন করা হয় অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস কিন্তু অ্যাসাইন করা হয় অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসের সঙ্গে। বাট কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসটা কি? কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসটা হচ্ছে
কান্ট্রির রেসপেক্টিভ রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কিছু এক্সপেন্সেস আছে। কীরকম কিছু কিছু এক্সপেন্সেস? যেমন ধর রেট অফ ট্যাক্স, তারপর ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? এই ধরনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বেস এক্সপেন্সেস আছে যেগুলোকে আমরা থ্রু কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসের মাধ্যমে দেখতে পারি, ঠিক আছে? কান্ট্রির রুলস অ্যান্ড রেসপেক্টিভ রুলস অ্যান্ড রেসপেক্টিভ এ অনুযায়ী আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করি দ্যাট ইজ কল কান্ট্রি। এটাও ঠিক গ্রুপেরই মতো, আমরা ওই রুলস অ্যান্ড রেগুলেশনগুলোকে এর সঙ্গে অ্যাসাইন করে দেবো, দিয়ে এর থেকে দেখে নেবো। বাট একটা জিনিস কি, দুটো ডিফারেন্স কি গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস অ্যান্ড কান্ট্রির মধ্যে? গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাসাইন করা হয় অপারেটিংয়ের সঙ্গে, বাট কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাসাইন করা হয় কোম্পানি কোডের সঙ্গে। আমরা যখন করব তাহলে দেখিয়ে দেবো সেটা। তাহলে আমরা কি কি পেলাম? চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলছি না? চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে ইট ইজ এ বাকেট হোয়ার উই স্টোর জিএলস। যখনই কোনো জিএল ক্রিয়েট করব, সেই জিএলটা যেখানে গিয়ে স্টোর হবে সেটা হচ্ছে আলটিমেট হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে? এইবার এই চার্ট অফ অ্যাকাউন্টস তিন রকম টাইপের। একটা হচ্ছে অপারেটিং, একটা হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক, ঠিক আছে? অপারেটিং কাকে বলে? ডে টু ডে বিজনেসের জন্য যে জিএল আমরা ক্রিয়েট করি সেই জিএল যেখানে গিয়ে স্টোর হয় সেটা হচ্ছে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস কি? গ্রুপ অফ কনসলিডেশন। আমি যদি গ্রুপ বানাই সেটা আমরা একসঙ্গে করব কোনো এক্সপেন্স দেখার জন্য। আর কান্ট্রির রেসপেক্টিভ রুলস রেগুলেশন, এই দুটো আমাদের সাধারণত আপাতত বানাতে হয় না, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট ক্রিয়েট করব চার্ট অফ অ্যাকাউন্টস OB13/N OB13। হয়েছে নিউ এন্ট্রিজ। চার্ট অফ অ্যাকাউন্টসের কোড দিন, আপনি কোম্পানি কোডের নামই রাখুন, সব কিছু মনে রাখতে সুবিধা হবে। লিখে দিন ডেসক্রিপশানে চার্ট অফ অ্যাকাউন্টস। যে কোনো ডেসক্রিপশন যখন লিখবেন না, ফার্স্ট আগে ডেসক্রিপশনের মেন জিনিসটা লিখবেন, ড্যাশ দিয়ে সেইটার কোম্পানি কোডটা লিখে দেবেন। ধরুন চার্ট অফ অ্যাকাউন্টস অফ ড্যাশ দিয়ে লিখুন এই কোম্পানি কোডের নামটা। হয়েছে, লিখুন ডেসক্রিপশনে লিখুন। না ডেসক্রিপশনটা কি লিখেছেন? ডেসক্রিপশনটা না না না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে একটু মেশিনটা বোধহয় স্লো চলছে সেই জন্য আসেনি। এনিওয়ে, মেনটেন ল্যাঙ্গুয়েজ। মেনটেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আচ্ছা, এবার দেখুন লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বার, কিন্তু এটা শো হচ্ছে না কেন? এনিডেক্সটা আপডেট হচ্ছে না। দাঁড়ান আমি ইন্ডেক্সটা কাটছি, আপনি একবার ইন্ডেক্সটাকে শেয়ার করুন।
এক্সটা শেয়ার হচ্ছে না। এক্স তো আসছেই না। এক্সের প্রবলেম হচ্ছে। একটু আগে আছে।
হ্যাঁ এসিপিটা এই দিন। তারপরে হচ্ছে লেন্থ অফ জিএল হ্যাঁ এসিপিটাকে ওপেন করুন। হ্যাঁ দেখছি, হ্যাঁ এবার দেখতে পেয়েছি। এবার হচ্ছে লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বার। এই লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বারটা খুব ভালো করে বুঝুন। আপনি যখন জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জিএল সাধারণত আমরা নাম্বারিং দিই, 1 2 3 4 করে নাম্বারিং দিই, ঠিক আছে? তো এই নাম্বারিংয়ের লেন্থ কত ডিজিট ম্যাক্সিমাম হতে পারে, দ্যাট ইজ কল লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বার। এই লেন্থ ডিজিট, ভালো করে শুনুন, লেন্থের ডিজিট ম্যাক্সিমাম কত হতে পারে, দ্যাট ইজ কল লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বার। ধরুন আপনি দিলেন 4 ডিজিট, তার মানে কি হলো, 4 ডিজিটের হায়েস্ট নাম্বার কত, 4টে 9, ঠিক আছে? তাহলে এই চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে 9999টা জিএল ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি দেন 5 ডিজিট, তাহলে 5 ডিজিটের হায়েস্ট নাম্বার কত, 99,999। তাহলে আপনি এর মধ্যে 5টা জিএল ক্রিয়েট করতে পারবেন, যেটা হচ্ছে সরি একটা কম 1,00,000 জিএল, মানে 99,999 জিএল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? দিস ইজ কল লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম লেন্থ করা যায় 10 ডিজিট। তো 10 ডিজিট করার দরকার নেই, আপনি 5 কি 6 করে দিন। আচ্ছা নেক্সট দেখুন, কন্ট্রোলিং ইন্টিগ্রেশন এখানে করা আছে ম্যানুয়াল, ভালো করে লেখাটা পড়ুন, ম্যানুয়াল ক্রিয়েশন অফ কস্ট এলিমেন্ট। যখন ম্যানুয়াল বলা আছে, নিশ্চয়ই এখানে একটা অপশান আছে অটোমেটিক, ঠিক আছে? তো এখানে অটোমেটিকও আছে, তাহলে ম্যানুয়ালটা আমরা রাখি। এবার কেন ম্যানুয়ালটা রাখি, এই ম্যানুয়াল ক্রিয়েশন অফ কস্ট এলিমেন্ট বলতে কি বোঝায়? ম্যানুয়াল ক্রিয়েশন অফ কস্ট এলিমেন্ট মানে হচ্ছে, কস্ট ফার্স্ট বুঝতে হবে কস্ট এলিমেন্ট ব্যাপারটা কি। আমরা যখন কস্ট সেন্টার করব, যখন সিও পড়ব, কস্ট সেন্টার বানাবো, কস্ট সেন্টারের এলিমেন্ট কারা, কস্ট এলিমেন্ট, অবজেক্ট যারা, ঠিক আছে, তারা হচ্ছে কস্ট এলিমেন্ট। কস্ট এলিমেন্ট কারা, বেসিক্যালি এক্সপেন্সেস জিএল, বেসিক্যালি এক্সপেন্সেস, দ্যাট ইজ কল কস্ট এলিমেন্ট, ঠিক আছে? তো আমরা এই একটা চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে সব জিএলই তো রাখবো, অ্যাসেট রাখবো, লাইবিলিটি রাখবো, ইনকাম রাখবো, এক্সপেন্ডিচারও রাখবো। তো আমরা এখানে ম্যানুয়াল ক্রিয়েশন অফ কস্ট এলিমেন্ট ব্যাপারটা কেন রাখছি, এই জন্যই রাখছি, যখন আমাদের যে জিএলগুলোকে কস্ট এলিমেন্ট করার দরকার হবে, ভালো করে বুঝুন, যে জিএলগুলোকে, সব এক্সপেন্সেসে কিন্তু কস্ট এলিমেন্ট হবে না, অনেক এক্সপেন্সেস কিন্তু সবসময় সব এক্সপেন্সেসে কস্ট এলিমেন্ট হবে তা নয়। যে এক্সপেন্সেসগুলো কস্ট এলিমেন্টে করার দরকার হবে, যেগুলোকে কস্ট সেন্টারের মাধ্যমে দেখতে চাইবো রিপোর্টিংয়ে, সেগুলোকেই কস্ট এলিমেন্ট করব, ঠিক আছে? তো যে এক্সপেন্সগুলো কস্ট এলিমেন্ট হবে তাদেরকেই আমরা সাধারণত কস্ট, এখানে কস্ট এলিমেন্টে ট্রান্সফার করব জিএল থেকে। তো আমাদের কি হবে, আমরা এখন জিএল ক্রিয়েট করব, তারপর যখন আমরা কস্ট এলিমেন্ট বানানোর হবে তখন আমরা সেগুলোকে কস্ট এলিমেন্ট বানিয়ে নেব। বাট আমরা যদি এখানে অটোমেটিক করে দিই, তাহলে এই অটোমেটিক করে দিলে এখানে যা জিএল সবাই কিন্তু কস্ট এলিমেন্ট হয়ে যাবে, সে অ্যাসেটও হয়ে যাবে, লাইবিলিটি হয়ে যাবে, ইনকাম হয়ে যাবে, এক্সপেন্ডিচার হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য এটা অলওয়েজ কিন্তু ম্যানুয়ালি রাখা হয় সাধারণত, ঠিক আছে? যখন দরকার পড়বে ম্যানুয়ালি ক্রিয়েট করে নেব। আচ্ছা এবার হচ্ছে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের কনসেপ্টটা আমি বুঝিয়েছিলাম। যদি গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস থাকবে, তো আমি তখন সেই গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসকে এখানে অ্যাসাইন করতে পারবো নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টসের সঙ্গে, ঠিক আছে? হয়ে গেল, সেভ। চার্ট অ্যাকাউন্ট কে করুন লিখবো। যদি থাকবে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস, সেই গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের নাম্বারটা আমরা অ্যাসাইন করবো এখানে। এখন তো নেই, নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টস না বানালে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস বানানো যায় না। আগে সেভ করুন। আচ্ছা কন্টিনিউ। এইবার এই চার্ট অফ অ্যাকাউন্টসটাকে আমরা
অ্যাসাইন করবো কোম্পানি কোডের সঙ্গে OB62। Position, click on position. কোম্পানি কোড দিন। এইটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস দেওয়ার জায়গা, অ্যাসাইন, এখানে অ্যাসাইন করুন। আপনি ম্যানুয়ালি লিখেও দিতে পারেন, নাহলে ড্রপ ডাউন থেকে নিতে পারেন, যেটা ইচ্ছা। আপনার চার্ট অফ অ্যাকাউন্টসটা চাইছে, কোন চার্ট অফ অ্যাকাউন্টসটাকে অ্যাসাইন করবেন, সেই চার্ট অফ অ্যাকাউন্টসটা যে বানালেন যে ওটাকে অ্যাসাইন করে দিন। হ্যাঁ, এবার ধরুন যদি কান্ট্রি স্পেসিফিক থাকতো তাহলে এখানে আমি অ্যাসাইন করতাম, নেই এখন অ্যাসাইন করবো না, সেভ। এবার দেখুন চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে সমস্ত জিএল থাকে, বাট যখন আপনি জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, সেই জিএল অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যাবেন তখন আপনাকে ফার্স্ট জিজ্ঞেস করবে, যখন নাম্বারিং দেবেন, নাম্বার দিয়ে কোম্পানি কোড দেবেন, ও সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে যে এর অ্যাকাউন্ট গ্রুপ কী হবে। অ্যাকাউন্ট গ্রুপ মানে কি না, সেই ক্লাসিফিকেশান যেটা এক্সপেন্ডিচার না ইনকাম না অ্যাসেট না লাইবিলিটি, মেন চারটে তো ক্লাসিফিকেশান হয়। আপনি এবার তাকে স্প্লিট করলেন সেটা তো আপনার ব্যাপার, আপনি অ্যাডমিন এক্সপেন্ডিচার, ইন্টারনাল ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার, দ্যাট ইজ আপ টু ইউ। কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, লিকুইড অ্যাসেট, যেরকম হচ্ছে। বাট নর্মালি 4 রকম, ঠিক আছে। সেই 4 রকম কি? 4 রকম হচ্ছে অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্ডিচার। ঠিক আছে, তো আমরা অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করব। অ্যাকাউন্ট গ্রুপের বেসিক ফাংশন কি, যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফাংশন অফ অ্যাকাউন্ট গ্রুপ, ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট গ্রুপ কি করে না, জিএলকে ক্লাসিফাই করে। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, জিএলকে ক্লাসিফাই করে। কি ক্লাসিফাই করে না, আপনি যখন চার্ট অফ অ্যাকাউন্টসে কোনো জিএলকে রাখছেন সেটা ক্লাসিফাই করে দিচ্ছে, অ্যাসেটটাকে অ্যাসেট গ্রুপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, লাইবিলিটিকে লাইবিলিটিতে রাখছে, ইনকামকে ইনকাম গ্রুপে রাখছে, এবং এক্সপেন্ডিচার গ্রুপে রাখছে। এটা হচ্ছে ফার্স্ট। নাম্বার 2, সেটা হচ্ছে আপনি যখন অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্ডিচার করবেন, আপনাকে আগে থেকে নাম্বারিং অ্যাসাইন করে দিতে হবে। কত নাম্বার থেকে কত নাম্বারে অ্যাসেট থাকবে, কত নাম্বার থেকে কত নাম্বারে লাইবিলিটি থাকবে, কত নাম্বার থেকে কত নাম্বারে ইনকাম থাকবে, কত নাম্বার থেকে কত নাম্বারে হচ্ছে আপনার ওই এক্সপেন্স থাকবে। ঠিক আছে, তো এবার ধরুন আপনি বললেন আমার 1 থেকে 1000-এর মধ্যে অ্যাসেট থাকবে, মানে আপনি যা অ্যাসেট ক্রিয়েট করবেন তার নাম্বারিংটা 1 থেকে 1000-এর মধ্যে হবে। লাইবিলিটি বললেন 1001 থেকে 2000, ইনকাম বললেন 2001 থেকে 3000, এক্সপেন্ডিচার বললেন 3001 থেকে 4000। ঠিক আছে, এইবার আপনি একটা প্ল্যান করলেন যে একটা কোনো পার্টিকুলার অ্যাসেট, 5টা 6টা 7টা অ্যাসেটের গ্রুপ আপনি যখন ক্রিয়েট করবেন সেটার নাম্বারিং রাখবেন 101 থেকে 105। ঠিক আছে, ভালো করে শুনুন, 101 থেকে 105। বাট যখন অ্যাসেট স্টার্ট করবেন তখন তো নাম্বারিংটা সাধারণত নর্মালি 1 থেকে শুরু হবে, 1 2 3 করে। ঠিক আছে, বাট আপনি একটা ডিসাইড করলেন যে ফিক্সড অ্যাসেট যদি হয়ে যায়, যেগুলো হচ্ছে ডেপ্রিসিয়েশন হবে,
তাই ফিক্সড অ্যাসেটের গ্রুপটাকে আমি 500 থেকে 800-র মধ্যে রাখবো, 501 to 800। ঠিক আছে, ব্যাংক ওরিয়েন্টেড হলে 1 থেকে 100-র মধ্যে রাখবো, ব্যাংক বা ক্যাশ যাই বলেন না। ঠিক আছে, আদার কারেন্ট অ্যাসেট হলে 101 থেকে 300-র মধ্যে রাখবো। ঠিক আছে, এবার আপনি ব্যাংক ক্রিয়েট করছেন তো 1 দিয়ে দিলেন। এবার একটা প্ল্যান্ট এলো, তো প্ল্যান্ট তো আপনার ফিক্সড অ্যাসেট, ডেপ্রিসিয়েশন আছে, তো আপনি তো প্ল্যান করেছেন ওটা 500 থেকে রাখবেন, কিন্তু আপনার তো নাম্বার সবে 1 শুরু হয়েছে। ঠিক আছে, তখন কি আছে না, তখন আপনি কিন্তু ওই প্ল্যান্টের জন্য নাম্বারিংটা 501 করতে পারবেন। তার মানে আমাদের কি অ্যাডভান্টেজ আছে, আমরা উই ক্যান স্কিপ দ্য নাম্বারিং ইন্টারভালস উইদিন দ্যাট ইন্টারভালস, মানে ওই পার্টিকুলার ইন্টারভালসের মধ্যে আমরা নাম্বার রেঞ্জকে স্কিপ করে আমাদের মতো করে দিতে পারি। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম আপনাকে? আমার যেরকম ইচ্ছা হবে আমি সেরকম কিন্তু ওই রেঞ্জটার মধ্যে আমি সুবিধা মতো দিতে পারবো। ঠিক আছে, বাট এটা যদি হাতে যদি খাতা পেন সামনে থাকে লিখে নিন, বা পরে আমার এই ভিডিও শুনে লিখে নেবেন, যেটা ইচ্ছা। মেন অ্যাকাউন্ট গ্রুপের ফাংশন, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্সার, ইন্টারভিউ দিতে জিজ্ঞেস করলে এইটাই বলতে হবে। উই ক্যান স্কিপ দ্য নাম্বারিং, সরি, অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোলস মাস্টার ডেটা ফিল্ড অফ জিএলস। আপনার হাতের সামনে কি খাতা পেন আছে? অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোলস, account group controls master data fields, account group controls master data field of GLs। ঠিক আছে, এখন ন্যাচারাল কোশ্চেন চলে আসবে, হোয়াট ডু মিন বাই মাস্টার ডেটা ফিল্ড। আমি আগে অ্যাকাউন্ট গ্রুপটা ক্রিয়েট করে নিয়ে আপনাকে মাস্টার ডেটা ফিল্ড কীরকমভাবে ওখানে রয়েছে সেটা দেখিয়ে দেবো। অ্যাকাউন্ট গ্রুপটাকে ক্রিয়েট করুন, OBD4। নিউ এন্ট্রিজ, করুন। এবার দেখুন ফার্স্ট চার্ট অফ অ্যাকাউন্টস। তাহলে অ্যাকাউন্ট গ্রুপ যখন ক্রিয়েট করছেন, তাহলে অ্যাকাউন্ট গ্রুপটা কার আন্ডারে ক্রিয়েট হচ্ছে না, চার্ট অফ অ্যাকাউন্টস। কারণ অ্যাকাউন্ট গ্রুপের আন্ডারে কে থাকছে, জিএল। আমরা কি বলেছি, জিএল কোথায় থাকবে, আন্ডার চার্ট অফ অ্যাকাউন্টস। তার মানে আমি অ্যাকাউন্ট গ্রুপ দিয়ে আলটিমেট কী করছি, ওই চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে যে জিএল ওগুলোকে সিম্পলি সেগ্রিগেট করছি। ঠিক আছে, তার মানে হচ্ছে ধরুন একটা কোনো হাওড়া স্টেশন, ঠিক আছে, হাওড়া স্টেশনটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। ডিফারেন্ট যে টানেলে যে বাসগুলো আছে দ্যাট ইজ কল অ্যাকাউন্ট গ্রুপ। ঠিক আছে, এটাও ঠিক তাই, চার্ট অফ অ্যাকাউন্টস। আপনি আপনার চার্ট অফ অ্যাকাউন্টস চুজ করুন বা লিখুন, ম্যানুয়ালি লিখে দিন, কোনো অসুবিধা নেই। এবার অ্যাকাউন্ট গ্রুপের কোড হচ্ছে 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার। ধরুন অ্যাসেটের গ্রুপ হবে, ঠিক আছে, আপনি অ্যাসেটের গ্রুপের শর্ট ফর্ম ধরুন এরকম দিতে পারেন, ASST। এবার ডেসক্রিপশনে ফুল নেমটা দিয়ে দিন অ্যাসেটস বলে। এবার কেউ যদি ভেঙে করে সেটা আপ টু
দেন যে ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। এবার নাম্বার দিন 1 to 1000, এটা কোনো নাম্বারটা কোনো এ নেই, এটা হচ্ছে আপ টু ইউ, মানে ওই যে নাম্বারিংটা চার্ট অফ অ্যাকাউন্টস আপনি মেনশন করেছেন, লেন্থ অফ গ্রুপ জিএল অ্যাকাউন্ট নাম্বার, ওই নাম্বারের উপর বেস করে কবে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আবার চার্ট অফ অ্যাকাউন্টস দিয়ে দিন, এখানে সেম চার্ট অফ অ্যাকাউন্টস, একই তো চার্ট অফ অ্যাকাউন্টস হবে সব। লাইবিলিটি ধরুন LIAB, পুরো লাইবিলিটিস লিখে দিন। এক হাজার এক থেকে 2000, 1001 to 2000, রাইট। হ্যাঁ, ইনকাম, সেভ। কি বলছি দেখুন, আচ্ছা BDS এ আপনার এটা মনে হচ্ছে এখানে লেখাটা ভুল হয়েছে, দেখুন পরেরগুলো ঠিক আছে, BDAS করেছেন প্রথমটা, BDS এ হবে, এন্টার করুন, এন্টার করুন, নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, এবার আপনাকে দেখাই, হ্যাঁ যে ওই যে অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোল, এই দেখুন ফিল্ড স্ট্যাটাস, ঠিক আছে, এইখানে ক্লিক করলেন, আগে একটা সিলেক্ট করে নিন যে কোনো করে ফিল্ড স্ট্যাটাস, এই দেখুন অ্যাকাউন্ট কন্ট্রোল, এই যে সমস্ত ফিল্ডগুলো ফিল আপ করতে হবে আপনাকে যখন আপনি জিএল ক্রিয়েট করবেন। দেখুন এইখানে সেই চারটে আপনাকে বলেছিলাম ফিল্ড স্ট্যাটাস গ্রুপে, চারটে যে আপনার ফিল্ডের স্ট্যাটাস, সাপ্রেস, রিকোয়ার্ড, অপশনাল, ডিসপ্লে, ঠিক আছে, সব কটা এরকম রয়েছে, এরকম দেখুন সমস্ত কিছু, এই শর্টকি ফটকি সব আপনার ওখানে লাইন আইটেম ডিসপ্লে, জিএল ক্রিয়েট করার সময় সব আসবে, ডকুমেন্ট এন্ট্রি, ঠিক আছে, রিকন অ্যাকাউন্ট টাইপ যখন আমরা করব, ঠিক আছে, এই দেখুন ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, যেটা বলেছিলাম জিএল করতে গেলে কম্পালসারি ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, ঠিক আছে, সমস্ত রয়েছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তার মানে এই যে প্রত্যেকটা এক একটা এর যে সমস্ত টোটাল ফিল্ডের স্ট্রাকচারটা কে কন্ট্রোল করছে, না অ্যাকাউন্ট গ্রুপ, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকাউন্ট গ্রুপ কী করছে, অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোল মাস্টার ডেটা ফিল্ড অফ জিএল, মানে এই আন্ডারে জিএলগুলো থাকবে, এই জিএলের সমস্ত ফিল্ডগুলো আলটিমেটলি অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোল করছে, কি কন্ট্রোল, না কোন ফিল্ডটা কী ধরনের হবে সেটা কন্ট্রোল, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাকাউন্ট গ্রুপ হয়ে গেল। নেক্সট টপিকস হচ্ছে পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট, পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট। পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট বলতে কি বোঝায় দেখুন, এসএপিতে নিয়ম হচ্ছে, মানে নিয়ম মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস, যখন যে পিরিয়ডটা রানিং থাকে, মানে যখন যে মাসটা রানিং থাকে শুধু সেই মাসেই কাজ করা যায়, আগের মাস বা পেছনের মাসে সামনের মাসে কাজ করতে পারবেন না, ঠিক আছে। এটা একটা বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রেই সেম, ঠিক আছে। একটা শুধু একটা টাইপের এন্ট্রি আছে, সেটা শুধু করা যায়, বাকি সব ক্ষেত্রে আলটিমেটলি আপনি কারেন্ট মাসে শুধু এন্ট্রি করতে পারবেন, সামনের মাস বা পেছনের মাসে এন্ট্রি করতে পারবেন না, ঠিক আছে। তো এবার এই যে কোনটা কারেন্ট মাস সেটা তো আলটিমেটলি আপনাকে বলে দিয়েছেন ফিসকাল ইয়ারে তো পিরিয়ড বলে দিয়েছেন আপনি পিরিয়ড, এবার আপনি কোন মাসটাকে ওপেন করবেন, কোন মাসটাকে ক্লোজ করবেন সেটা তো মেনশন করতে হবে আপনাকে। সেই পোস্টিং পিরিয়ডের মাধ্যমে আমরা ওই যে পিরিয়ডে পোস্টিং করব সেই পিরিয়ডটা মেনশন করি, ঠিক আছে। আলটিমেট পোস্টিং পিরিয়ডটাকে ক্রিয়েট করুন, OBBO
একটা জিনিস আমি আপনাকে শিখিয়ে দেবো ম্যাডাম, এই যে কাজগুলোকে আমি করছেন না, এগুলোকে বলে গ্লোবাল সেটিংস, ঠিক আছে? এবার আপনি যখন প্র্যাকটিস করবেন, একবার খুব জোর ম্যাক্সিমাম একবার শুধু এরকম ডিটেলসে করবেন, বাট আপনি যখন দেখবেন এগুলো করতে গিয়ে 1 ঘন্টা সময় চলে যাচ্ছে, ঠিক আছে? তো বাকি প্র্যাকটিস তো হচ্ছে না, ঠিক আছে? সেই জন্য আপনাকে একটা সিস্টেম শিখিয়ে দেবো, বারে বারে এই জিনিস ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে? 10 মিনিটের মধ্যে আপনি করতে পারবেন ক্রিয়েট সব কিছু। ওকে, নিউ এন্ট্রিজ, ভেরিয়েন্টের কোড আর ডেসক্রিপশন দিয়ে দিই, আমি কোম্পানি কোডের নামে সব করছেন ওটা দিয়ে করুন। হ্যাঁ, ওই রকম লিখে দিন, পোস্টিং পিরিয়ড ড্যাশ দিয়ে কোম্পানি কোডের নামটা লিখে দিন। সেভ, কন্টিনিউ। এইবার এটা কোম্পানি কোডে অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? OBBP/NOBBP, click on position, choose company code, ভেরিয়েন্টটা চুজ করুন, ভেরিয়েন্টটা চুজ করে দিন, এটাকে একটু ডান দিকে সরিয়ে দিন। যে পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টটা বানালেন ওটা লিখে দিন বা চুজ করুন, যা ইচ্ছা। সেভ, কন্টিনিউ। তো এইটা তো নর্মাল হলো, বাট এভরি মান্থে আপনাকে একটা পিরিয়ড, যে পিরিয়ডটা রানিং সেটাকে ওপেন এবং ক্লোজ করতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে এসএপিতে একটা নিয়ম আছে, যে লোক যে ডিপার্টমেন্টে কাজ করে তাকে শুধু সেই ডিপার্টমেন্টেরই কাজ দেওয়া হয়। ধরুন যে জিএল পোস্টিং করছে তাকে শুধু জিএলেরই কাজ দেওয়া হয়, সে কিন্তু ভেন্ডার ইনভয়েস বা কাস্টমার ইনভয়েস করতে পারবে না, ঠিক আছে? আবার ধরুন যে লোক ধরুন আলটিমেটলি করছে, কি বলে, অ্যাসেটের কাজ করছে, সে শুধু অ্যাসেটেরই কাজ করবে। যে ভেন্ডার ইনভয়েস করছে শুধু ইনভয়েসের কাজ করবে। তাহলে এইবার কোশ্চেন হচ্ছে এইটাকে আমরা কীভাবে মেনশন করব, এগুলোকে আমরা মেনটেন কীভাবে করব, ঠিক আছে? সেটা একটা ব্যাপার আছে। এখানে একটা অ্যাকাউন্ট টাইপের কনসেপ্ট আছে। অ্যাকাউন্ট টাইপ বলতে কি বোঝায়? টাইপ অফ অ্যাকাউন্টস। এখানে 5 রকম টাইপের অ্যাকাউন্টস হয়। একটা হচ্ছে এ ফর অ্যাসেট, ডি ফর কাস্টমার, কে ফর ভেন্ডার, এস ফর জিএলস, আর হচ্ছে প্লাস মানে হচ্ছে অ্যাবাভ, মানে প্লাস মানে সব, অল টাইপস, প্লাস সিম্বল। এবার প্রশ্নটা হচ্ছে রিয়েল টাইমে প্লাস সিম্বল দিয়ে কোনো কিছু মেনশন করা হয় না, কারণ প্লাস সিম্বল দিয়ে যদি কিছু মেনশন করেন তাহলে যে কোনো লোক যে কোনো জায়গা থেকে ওপেন অ্যান্ড ক্লোজ করে কাজ করতে পারবে, ঠিক আছে? মানে যে কোনো এন্ট্রি করতে পারবে। বাট রিয়েল টাইমে সবসময় অ্যাকাউন্ট টাইপ ওয়াইজ তাকে মেনশন করা হয়, ঠিক আছে? বাট এই ADKS বললাম, আর একটা মেন আছে, সেটা আরেকটা হচ্ছে এম মানে কি? এম আছে মেটেরিয়ালস। এই ADK আর S, এই 4টের ক্ষেত্রে যে পিরিয়ডটা রানিং সেই পিরিয়ডটাই ওপেন থাকে। যেমন ধরুন এখন সেপ্টেম্বর মাস কত নম্বর পিরিয়ড? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 নম্বর পিরিয়ড। তাহলে এখন এই 4টের ক্ষেত্রে 6 নম্বর খোলা আছে। বাট অনলি মেটেরিয়ালস, শুধু মেটেরিয়ালসের ক্ষেত্রে যে পিরিয়ডটা রানিং থাকে সেই পিরিয়ডটা, তার সঙ্গে তার আগের পিরিয়ড, তার সামনের পিরিয়ড, মানে এখন 6 নম্বর পিরিয়ড যে রানিং চলছে, 6-এর সঙ্গে 5 এবং 7 এই দুটো খোলা থাকবে। এবার কোয়েশ্চেন হচ্ছে কেন খোলা থাকবে? ধরুন আপনি লাস্ট মাসে কাউকে কোনো একটা পারচেজ অর্ডার দিয়েছেন, ধরুন 31 আগস্ট দিয়েছেন বা 30 আগস্ট দিয়েছেন। সে যখন মেটেরিয়ালসটা ডেলিভারি করবে, সেই মেটেরিয়ালসটাকে আপনি যখন রিসিভ করবেন কার এগেনস্টে? অন দ্য বেসিস অফ দ্যাট পারচেজ অর্ডার, তার রেফারেন্সে।
বাট এই পারচেস অর্ডারটা তো লাস্ট পিরিয়ডের। হুম, আপনার যদি লাস্ট পিরিয়ড বন্ধ থাকে তাহলে কী করে ওটাকে টানবেন? করতে পারবেন না। সেই জন্য ওটাকে ওপেন রাখা হয়। আবার দেখা গেলো এই লোকটাই আবার সামনের পিরিয়ডে গিয়ে পেমেন্ট দিল, বিল দিল, তাকে আপনার বিলটা এন্ট্রি করার সময় তো আপনাকে আবার সেই পিরিয়ডটাই টানতে হবে। তাহলে ওই যে সবসময় প্যারালালি তিনটে পিরিয়ডকে ওপেন ক্লোজ রাখা হয় এর ক্ষেত্রে, ঠিক আছে, মেটেরিয়ালসের ক্ষেত্রে। বাট বাকি ক্ষেত্রে সাধারণত শুধুমাত্র রানিং পিরিয়ডটাই ওপেন থাকে, ঠিক আছে। বাট আমরা রিয়েল টাইমে এখন কাজ করছি না, আমরা আমাদের নর্মাল পারপাসে শুধুমাত্র প্লাস দিয়ে কাজ করব। এটা করুন OB52, ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট, OB52। নিউ এন্ট্রিজ, ফার্স্ট পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট চুজ করুন আপনার যেটা, বা ম্যানুয়ালি লিখে দিন। এবার ড্রপডাউন থেকে এটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ যেটা বললাম, ড্রপডাউনে যান। হুম, এখানে প্লাসটা চুজ করুন। প্লাস হলো। এবার হচ্ছে ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট। ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট কখন লাগবে? যখন আমরা ওই অ্যাকাউন্ট টাইপটা ADKMS চুজ করব, তখন মানে অ্যাসেটের অ্যাকাউন্ট নাম্বার কত থেকে কত সেটা চুজ করব। কিন্তু আমরা তখন প্লাস করেছি, সব অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছি, সেই জন্য ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে কিছু করবো না। এবার ফর্ম পিরিয়ড 1, ফর্ম পিরিয়ড 1 এখন আমরা সেপ্টেম্বর মাস 6 দিতে পারেন আপনি। শুধু 6, অনলি 6 মানেই বুঝে যাবে পিরিয়ড সেপ্টেম্বর। ওকে, ইয়ার হচ্ছে আপনার 2020। দেখুন এই যে পিরিয়ডটা না, এই পিরিয়ডের যে ট্যাব ভালো করে বুঝুন, এই লিঙ্কিংটা বুঝে নিন। যখন জিজ্ঞেস 6 শুধু 6 লিখবো কথাটা যে বললেন না, এর সঙ্গে বুঝিয়ে দিই। আপনি এইটা কোথায় মেনশন করেছেন বলুন তো? এইটাকে, এই পিরিয়ডটাকে মেনশন করেছেন যে যখন আমরা পোস্টিং পিরিয়ড, ফিসকাল ইয়ার করেছি। ওখানে দেখুন 1 নম্বর পিরিয়ড 4 নম্বর মাস এপ্রিল মাস, 5 নম্বর মাস 2 নম্বর পিরিয়ড মে মাস। ওখানে পিরিয়ডে কিন্তু 1 2 3 4 6। কারণ কি, এই ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট বা পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট, এরা হচ্ছে টুইন ব্রাদার টুইন সিস্টার্স। এরা ও যেরমভাবে চলবে এ ঠিক সেরমভাবেই চলবে, ঠিক আছে। এই পিরিয়ডটা পাচ্ছে কিন্তু ওইখান থেকে, ও এর সঙ্গে ম্যাচ করবে ওখানকার, ঠিক আছে। এর মতো তো এখানে 9 আসতো। ডিসেম্বর হলে 9 চলে আসতো। না, এমনি স্যার ফিসকাল ইয়ার আমরা নন ক্যালেন্ডার ইয়ার মতো নিয়ে হ্যাঁ, তা ক্যালেন্ডার হলেই 9 হয়ে যেত সেপ্টেম্বর, ঠিক আছে। এটা হচ্ছে 2020 করে দিন, নট 20, 2020। এবার 2 পিরিয়ড কি দেবেন দেখুন, আপনি 6ও দিতে পারেন, বেশিও দিতে পারেন, সেটা ইচ্ছা, আপনার ইচ্ছা। ইয়ার 2020। এবার দেখুন ফর্ম পিরিয়ড 2, আপনার মনে আছে ফিসকাল ইয়ারে আমরা কি করেছিলাম? 12 মাস করেছিলাম পোস্টিং পিরিয়ড, 4 মাস করেছিলাম স্পেশাল পিরিয়ড। ওই যে 4 মাস, সেই 4 মাসটা আমরা এখানে মেনশন করব। তার মানে 12 মাস যখন আমার এখানে টোটাল হয়ে যাবে, তাহলে 13 মাস থেকে হবে 13। ফর্ম পিরিয়ড 2 হচ্ছে 13, 13। এক্স্যাক্টলি, এটা অফিসিয়ালি 21ই করা উচিত, কারণ যেটা 21-এর মাস 2021। অনেকে 2020 লেখে, কিন্তু অ্যাকচুয়ালি 21ই হওয়া উচিত, কারণ 13 নম্বর মাসটা 21-এর মাস, মেশিন বুঝতে পারবে। 13 2021, ঠিক আছে, করেছেন। এটা হচ্ছে ইয়ারটা হচ্ছে 2016, ইয়ার হচ্ছে 2 পিরিয়ডটা হচ্ছে 16, আর ইয়ার হচ্ছে 2021, ঠিক আছে। পিরিয়ড হবে 16 আচ্ছা। ইয়ার হচ্ছে 2021।
সেভ। কন্টিনিউ। স্ক্রিনটা ভালো করে দেখে নিন একবার। এবার নেক্সট মাসে যখন আপনার অক্টোবর আসবে তখন এটা চেঞ্জ করে 7 করে দিতে হবে। আপনি ফর্ম পিরিয়ডটাকেও 7 করতে পারেন, 2 পিরিয়ডটাকেও 7 করতে পারেন, 7 to 7 করতে পারেন, 6 to 7ও করতে পারেন, যেটা ইচ্ছা। ঠিক আছে, এটা প্রতি মাসের কাজ কিন্তু অফিসিয়ালি হলো। এবার আসছি নেক্সট টপিকস, রিটেন্ড আর্নিংস অ্যাকাউন্ট। রিটেন্ড আর্নিংস অ্যাকাউন্ট, রিটার্নিং অ্যাকাউন্ট কাকে বলে? আপনি দেখেছেন, আপনি যে সফটওয়্যারটা ইউজ করেন রেগুলারলি, এসএপি নয় অন্য সফটওয়্যার, একটা কোম্পানি কোড বানালে দেখবেন প্রফিট অ্যান্ড লস আর ক্যাশ অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, আপনাকে করতে হয় না। ঠিক আছে, আপনার ট্যালিতে দেখবেন যখনই কোম্পানি কোড বানাবেন দেখবেন প্রফিট অ্যান্ড লস এবং ক্যাশ অ্যাকাউন্টটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ, বাট এখন কোশ্চেন হচ্ছে কেন ক্রিয়েট হয়? আমরা তো এটা কোনোদিন জানতাম না, জিজ্ঞেসও করতাম না কাউকে। এবার প্রশ্নটা হচ্ছে এসএপিতে প্রফিট অ্যান্ড লস কিন্তু ইটসেলফ একটা জিএল অ্যাকাউন্ট। এটা রিজার্ভ, আপনি তো খুব ভালো জানেন রিজার্ভ সারপ্লাসের আন্ডারে লাইবিলিটিতে হয়। ঠিক আছে, তো এবার এসএপিতে যখন কোনো জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাকে যখন অ্যাকাউন্ট গ্রুপ বলতে হবে তারপরেই বলতে হবে এটা কোন গ্রুপের মধ্যে থাকবে, এটা ব্যালেন্স শিটের না প্রফিট গ্রুপ। যে কোনো জিএলের আলটিমেটলি দুটো গ্রুপের মধ্যে যে কোনো, আইদার এটা ব্যালেন্স শিট আইটেম অথবা প্রফিট অ্যান্ড লস আইটেম। ব্যালেন্স শিট বলে কোনো জিএল অ্যাকাউন্ট হয় না। ব্যালেন্স শিট হচ্ছে একটা স্টেটমেন্ট অফ অ্যাসেটস এবং লাইবিলিটিস, বাট প্রফিট অ্যান্ড লস বলে কিন্তু একটা জিএল অ্যাকাউন্ট হয়, এবং এটা আমরা রিজার্ভ এবং সারপ্লাসের আন্ডারে আমরা খুলি। ঠিক আছে, তো এইবার কোনো কারণে যদি আপনার এই প্রফিট অ্যান্ড লসের জিএল না থাকে মেশিনে, তাহলে আপনি কোনো জিএলই ক্রিয়েট করতে পারবেন না। ভালো করে বুঝুন, কারণ হচ্ছে আপনার তো আলটিমেট গ্রুপ দিতে পারবেন না আপনি, আপনার তো জিএল নেই ওখানে। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? ঠিক আছে, তো সেই জন্যে এবার আপনি যে প্রফিট অ্যান্ড লস যে জিএলটা নেই, আপনি বলবেন আমি যদি এখন প্রফিট অ্যান্ড লসের জিএলই ক্রিয়েট প্রথমে করতে যাই, তো এবার প্রশ্নটা হচ্ছে আপনি মেশিনে যে প্রফিট অ্যান্ড লসের জিএলটা প্রথম ক্রিয়েট করবেন, মেশিন কি করে বুঝবে? মেশিন হাতে কোনো জিএলই তো নেই। সেই জন্যে আমরা এখানে কি করি, এই প্রফিট অ্যান্ড লসটাকে, প্রফিট অ্যান্ড লস যে ফিগারটা, প্রফিট অ্যান্ড লসের যে ফিগারটা, এটা প্রফিট অ্যান্ড লসের মাধ্যমে না বানিয়ে আমরা বার করি রিটার্ন আর্নিং বলে একটা অ্যাকাউন্টের থ্রু দিয়ে। ঠিক আছে, মানে এটা ওয়ান টাইপ অফ থার্ড পার্টি, যেমন হয় না, বলে না যে থার্ড পার্টি ভেন্ডার। ঠিক আছে, সে থার্ড পার্টি। তো রিটার্ন আর্নিং দিয়ে যখন বার করব, তখন আমাকে কি করতে হবে, রিটার্ন আর্নিংয়ের মধ্যে প্রফিট অ্যান্ড লসকে আমাকে লিঙ্ক করে রাখতে হবে, না হলে আমার প্রফিট অ্যান্ড লসে ইনকাম এক্সপেন্ডিচার জিএল এর ফিগার আমি পাবো না। ঠিক আছে, তো আমরা এই জন্য আমরা এখন একটা রিটার্ন আর্নিং অ্যাকাউন্টকে ক্রিয়েট করে রাখবো। যেই রিটার্ন আর্নিং অ্যাকাউন্টকে ক্রিয়েট করে রাখবো তখন ওই প্রফিট অ্যান্ড লসের জায়গাটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, OB53। আপনি আজকে ম্যাডাম গ্লোবাল সেটিং শেষ হয়ে যাবে। ঠিক আছে, পারলে আপনি দুদিনের এতে একটা সেটিংস আগে ফার্স্ট বানাবেন কোম্পানি টোটাল। ঠিক আছে, কারণ টুইসডেতে আপনি আমাকে ওইটা বানাতে গিয়ে যা যা প্রবলেম হয়েছে আপনি আমাকে জিজ্ঞেস করবেন। এখানে চার্টার ব্যালেন্সটা দিন, কারণ চার্টার ব্যালেন্স কেন চাইছে, যেহেতু রিটার্নিং ইজ এ পার্ট অফ রিটার্নিং ইজ একটা জিএল, প্রফিট অ্যান্ড লস, সেই জন্য চাইছে। এন্টার। এবার দেখুন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বলছে। এসএপিতে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টকে আমরা, এটা স্ট্যান্ডার্ড সিস্টেম বলা হয়, এটা কোনো নিয়ম নেই, এটাকে বলি এক্স। এই স্টেটমেন্টকে আমরা বলি এক্স। ব্যালেন্স শিটকে সাধারণত ওয়াই বলা হয়, এটা এক্স করে দিন।
এবার এখানে অ্যাকাউন্ট নাম্বার চাইছে, এই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু প্রফিট অ্যান্ড লসের জিএল অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। আচ্ছা এবার আপনি এখানে জিএল কিছু দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। এটা না দিলেও এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। বা যদি দিয়েও দেন, ধরুন আমি এখানে 5,000 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি যখন এন্টার, মানে এটার মানে কি, যে অ্যাজ ইফ নাম্বার 5,000 নাম্বার জিএলটাতে আমি পিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। একটা ফিকটিশাস নাম্বার দিয়ে রাখা, ঠিক আছে। এবার যখন অরিজিনাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট জিএলটা আপনি ক্রিয়েট করবেন, তখন আপনি এইখানে এসে এটা মানে জাস্ট চেঞ্জ করে ওই জিএলটাকে অ্যাসাইন করে দেবেন। এখন দেখুন এই 5,000 নাম্বারে তো কোনো অ্যাকাউন্ট নেই, যেই এখন একটা ইন্টারমিডিয়েট সেভ করতে যাবেন, ও একটা আপনাকে ইয়ালো কোশ্চেন দেবে, একটা ইন্টারমিডিয়েট মারুন, দেখুন এটা বলছে যে 5,000 ইজ নট ক্রিয়েটেড ইন চার্ট অফ অ্যাকাউন্টস, দায়িত্ব সত্যি তো করা হয়নি। ইয়ালো এসএপিতে 3 রকমের সিগন্যাল থাকে, একটা হচ্ছে ইয়ালো, ইয়ালো মানে হচ্ছে আপনি একে ওভারটেক করে যেতে পারেন, জাস্ট আমাদের ট্রাফিক সিগন্যালের মতো, ঠিক আছে। যদি রেড সিগন্যাল হয়ে যায় আপনি টপকাতে পারবেন না একে, রেড সিগন্যাল হলে ওই এররকে আপনাকে রেকটিফাই করতে হবে। আর গ্রিন মানে হচ্ছে ওকে, ঠিক আছে। এন্টার মারুন, সেভ, কন্টিনিউ। এটা লাস্ট পয়েন্ট হচ্ছে গ্লোবাল সেটিংসের, সেটা হচ্ছে টলারেন্স লিমিট। টলারেন্স লিমিট মানে টলারেন্স ফর এমপ্লয়ি, মানে এখানে কি হয় যে এমপ্লয়িটা যারা অপারেট করে এসএপিতে ব্যাক অফিসে, তাদেরকে একটা লিমিটেশন করে দেওয়া হয়। ধরুন বললো জিএল বলা হলো, কোনো পার্টিকুলার 2জন ইউজার আছে, একজনকে বলা হলো যে সে হয়তো আপ টু 5 lakhs অব্দি এন্ট্রি করতে পারবে, আর একজনকে বলা হলো 5 lakhs-এর ওপর হলে সে এন্ট্রি করবে, ঠিক আছে। তো এরকমভাবে একটা মানে একটা অ্যামাউন্ট দিয়ে গ্রুপিং করা থাকে, সেটাকে বলে টলারেন্স এমপ্লয়ি, OBA4। আপনি এখানে তো নিজেও একজন ইউজার না, এসএপি ইউজার তো দিয়ে আপনি ঢুকেছেন, তো আপনার লিমিটটাও তো করতে হবে এখানে। নিউ এন্ট্রিজ, কারণ আপনার এখানে দেখুন অ্যামাউন্ট পার ডকুমেন্টে কোনো এটা বলে পারমিশন অফ দ্য এন্ট্রি, কোনো পারমিশন নেই, তো এন্ট্রি করতে পারবেন না আপনি। গ্রুপ এখানে আমরা ক্রিয়েট করবো না, আমরা সবসময় কোম্পানি কোড দেবো, কোম্পানি কোডটা দিন আপনার। এবার হচ্ছে অ্যামাউন্ট পার ডকুমেন্ট, ঠিক আছে। আপনি ম্যাক্সিমাম লিমিট দিয়ে দিন, কত দেবেন, ঠিক আছে দিন, ঠিক আছে। তাহলে 1 লাখের বেশি কিন্তু এন্ট্রি হবে না ম্যাডাম, ঠিক আছে। এটা 1 লাখ মানে কি হচ্ছে, যে কোনো সিঙ্গেল এন্ট্রি, ভালো করে বুঝে নিন, যে কোনো সিঙ্গেল এন্ট্রির হায়েস্ট লিমিট হচ্ছে 1 লাখ। আপনি 1 লাখ টাকা 1 লক্ষ কোটি এন্ট্রি করুন, বাট কোনো সিঙ্গেল এন্ট্রি 1 লাখ 1 পয়সা হবে না, ঠিক আছে। হায়েস্ট লিমিট এটা যেটা দেবেন সেটাই ফাইনাল, পরে চেঞ্জ করতে পারবেন, সেটা কোনো ইস্যু না। দিয়ে ঠিক আছে। আচ্ছা এই দেখুন অ্যামাউন্ট পার ওপেন আইটেম, এটা যখন আমি ভেন্ডার আপনাকে পড়াবো তখন শেখাবো, এখন দিলে ওটা আলটিমেট এই ফিল্ডের ইম্পর্টেন্স বুঝতে পারবেন না, ঠিক আছে। সেভ করে দিন, কন্টিনিউ। তাহলে আমাদের টোটাল গ্লোবাল সেটিংসটা শেষ হয়ে গেল। নেক্সট দিন আমরা জিএল ক্রিয়েশনে ঢুকবো। আমি একবার সিনপসিস করে দিই আমরা এই 3 দিনে কী কী শিখলাম, ঠিক আছে। তাহলে আপনার পক্ষে সুবিধা হবে, পরের দিন আপনি প্র্যাকটিসটা করতেও সুবিধা হবে, ক্লাসটা করতেও মানে সুবিধা হবে। ফার্স্ট আমরা কোম্পানি ক্রিয়েট করেছি, তারপর আমরা কোম্পানি কোড ক্রিয়েট করেছি, তারপর আমরা কোম্পানি কোডকে কোম্পানির সঙ্গে অ্যাসাইন করেছি, তারপর বিজনেস এরিয়া ক্রিয়েট করেছি, তারপর আমরা ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট ক্রিয়েট করেছি, ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্টকে কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করেছি, আমরা ফিল্ড স্ট্যাটাস করেছি জিএলের জন্য, গ্রুপের জন্য, সেই ফিল্ড স্ট্যাটাসকে আমরা কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করেছি, তারপর আমরা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করেছি, সেই চার্ট অফ অ্যাকাউন্টসকে আমরা অ্যাকাউন্ট গ্রুপের সঙ্গে কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করেছি, তারপর আমরা অ্যাকাউন্ট গ্রুপকে ক্রিয়েট করেছি। দেখুন অ্যাকাউন্ট গ্রুপকে কিন্তু আমরা কোম্পানি কোডে অ্যাসাইন করলাম না, কেন করলাম না, কারণ অ্যাকাউন্ট গ্রুপটা ক্রিয়েট হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে, এই চার্ট অফ অ্যাকাউন্টস অলরেডি অ্যাসাইন্ড উইথ কোম্পানি কোড। তখন আমি এটা বলতে ভুলে গেছি, অ্যাকাউন্ট গ্রুপকে কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করতে হয় না, কারণ অ্যাকাউন্ট গ্রুপটা যে ক্রিয়েট করেছি, এই অ্যাকাউন্ট গ্রুপটা অলরেডি যেটা ক্রিয়েট করছি চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে, এই চার্ট অফ অ্যাকাউন্টস অলরেডি অ্যাসাইন। হায়ার কি যদি অ্যাসাইন থাকে তখন লোয়ার কি আর অ্যাসাইন করতে হয় না, ঠিক আছে। তো আমরা অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করলাম, তারপর আমরা কি করলাম, তারপর আমরা হচ্ছে পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট ক্রিয়েট করলাম, কোন মাসে পোস্টিং করবো সেই জন্য সেটাকে আমরা কোম্পানি করে অ্যাসাইন করলাম, সেটা কারেন্ট মাসে যে পোস্টিং হবে সেই মাসের পিরিয়ডটা ওপেন করলাম, তারপর আমরা কি করলাম রিটেন আর্নিং অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম,
তারপর আমরা কি করছি, টলারেন্স গ্রুপ তৈরি। এই টোটাল আমরা 16 স্টেপস, এই 16 স্টেপকে একসঙ্গে বলা হয় গ্লোবাল সেটিংস। কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ডু মিন বাই গ্লোবাল সেটিংস, গ্লোবাল সেটিংস মিনস সেন্ট্রাল অবজেক্ট অফ দ্য কোম্পানি কোড। এইগুলো না থাকলে কোম্পানি কোডে আপনি কোনো কাজ করতে পারবেন না। এই সেটিংসটা করলে তবে গিয়ে আপনি কোম্পানি কোডে কাজ করতে স্টার্ট করতে পারবেন। ঠিক আছে, তো এটা এক্সক্লুসিভলি আমাদের এফআই এর লোকেদের কাজ। ওকে, তাহলে এই কাজটা আমাদের হয়ে গেল। নেক্সট দিনকে আমরা জিএল ক্রিয়েশন শুরু করব আলটিমেটলি। ঠিক আছে, ঠিক আছে। আপনি কোম্পানি ক্রিয়েট করবেন, ঠিক আছে, করে যা যা করলাম আজ অবধি একটা প্র্যাকটিস করে রাখবেন কোম্পানি করে। ঠিক আছে, দেখবেন কোন কোন জায়গায় আটকে যাচ্ছে। কারণ দেখুন, বাড়িতে আপনাকে একটা কোম্পানি কোড, দুটো কোম্পানি করে প্র্যাকটিস করতেই হবে, নাহলে জাজমেন্ট করতে পারবেন না। বাট আমি এক্স্যাক্টলি এই যে কোম্পানি কোডটা আপনি ইউজ করছেন, এটা কিছু করবেন না, অন্য কোম্পানি কোড করবেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।